আসসালামু আলাইকুম সবাইকে। সো দেখো, আজকের এই ক্লাসে আমরা তোমাদের কি করব, আমরা গত ক্লাসে হচ্ছে এতটুকু পরে শেষ করে দিয়েছিলাম। দ্যাট মিন্স এটা বলতে পারো হচ্ছে আমাদের এফআরপিপির কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর পার্ট 2 আর কি। ঠিক আছে, তো যাই হোক, এটাতেই হচ্ছে আমার ফুল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এমসিকিউ পড়ে ফেলবো, দ্যাট মিন্স এটাতেই ফুল চ্যাপ্টার শেষ। আচ্ছা, সো তোমরা হচ্ছে দেখো, আমরা গতকালকে এই ম্যাথটার গ নাম্বারটা পর্যন্ত করে ফেলছিলাম। সো এইটা পারো, এই গ নাম্বারটা একটু সলভ করি। তো এখানে বলছে উদ্দীপকের দ্রবন্ধ, এই যে দুইটা দ্রবন্ধকে নিষ্ক্রিয় করে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই টাইপের অনেক মেথ আমরা করছি, বাট এটা যে আমি করে দিব তোমাদেরকে, ওইটা হচ্ছে আমার লজ্জা লাগতেছে, বুঝছো, এক টাইপের। এই টাইপের মেথ আমি কতটা তোমাদেরকে করে দিছি, তারপরে এটা একটু সলভ করে দিই। একটু ডিফারেন্স আছে, বলছে উদ্দীপকের দ্রবন্ধকে নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয় মানে কি, দুইটাই হচ্ছে আমাদের শেষ হয়ে যাইতো। নিষ্ক্রিয় করে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক আছে, প্রয়োজনীয় উৎপাদ। আচ্ছা, সো আমরা আগে বিক্রিয়াটা লিখি। বিক্রিয়াটা কি স্যার? এখানে তুমি দেখতে পাইতেছো পটাশিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, তো এখানে বিক্রিয়া করে কি করবে? পটাশিয়াম সালফেটের সাথে যদি বিক্রিয়া করে তাহলে এখানে উৎপন্ন করবে K2SO4। ভালো করে জানো, দুজনেই আদান প্রদান হয়, তো সালফেটের দুজনেই পটাশিয়ামে চলে আসছে। এখানে পটাশিয়াম দুইটা হয়ে গেছে, এখানে দুই দেওয়া লাগবে। তাইলে আমরা কি পাইলাম ভাইয়া? আর পাইলাম হচ্ছে এখানে দুইটা হাইড্রোজেন, দুইটা অক্সিজেন, এখানে আরো দুইটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন। দ্যাট মিনস এখানে আমাদের উৎপন্ন হবে 2 অণু পানি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এটার বিক্রিয়া। সো আমাদের কি করতে হবে? 30 গ্রাম লবণ উৎপন্নের জন্য এটা করছে। দেখো, 30 গ্রাম লবণ উৎপন্ন করার জন্য নিম্নোক্ত দুটি দ্রবণ দেওয়া হলো। সো উদ্দীপকের দ্রবণকে নিষ্ক্রিয় করে আমাকে প্রয়োজনীয় উৎপাদ পাইতে হবে। আমাকে প্রয়োজনীয় উৎপাদ মানে হচ্ছে আমি এই প্রয়োজনীয় 30 গ্রাম লবণটা পাবো। তো কেমনে কি করব? এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা দেখছি এই টাইপের মেথড। আমাদের প্রথমেই কাজ কি, বিক্রিয়ক দুইটার আণবিক ভর হচ্ছে আমরা বের করে এইগুলা নিচে লিখবো। ঠিক আছে, তো পটাশিয়াম হচ্ছে 39, অক্সিজেন 16, হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এটা যদি হিসাব করো 39 প্লাস 16 প্লাস 1, ওইটা আসতেছে ভাইয়া 56। ওইটা কত আসতেছে? 56। এখানে সামনে 2 আছে, 2 দিয়ে গুণ দিবা, তাহলে 56 গুণ 2, তো 56 গুণ 2 ইজিক্যাল হচ্ছে 112। তো এটা আসতেছে আমাদের 112। সালফিউরিক অ্যাসিড 98, আমরা ভালো করেই জানি। ঠিক আছে, এন্ড দেন পটাশিয়াম সালফেট, এটাই হচ্ছে আমাদের লবণ। এই দুইটা অ্যাসিডের ক্ষারে বিক্রিয়া করে তো লবণ উৎপন্ন করে, এটা আমরা জানি। তো 39 ইন্টু 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, তো এটা আসতেছে হচ্ছে আমাদের 174। ঠিক আছে, তো আমরা এটা পাইতেছি 112 গ্রাম। ভালো করে বুঝো, 112 গ্রাম, 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা 174 গ্রাম পটাশিয়াম সালফেট পাই। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে হচ্ছে আমরা 174 গ্রাম পটাশিয়াম সালফেট পাই। এইভাবে আমরা চিন্তা করতে পারি। সো অনেকভাবে তুমি যদি এটা চাও, লিমিটিং বিক্রিয়ক, এই যে আমরা জানি লিমিটিং বিক্রিয়ক থেকেই আমরা আমাদের উৎপাদটা কি পরিমাণ আসতেছে কিনা ওইটা আমরা হিসাব করতে পারি। সো আমরা এই দুইটার লিমিটিং বিক্রিয়ক বের করেও এটা কাউন্ট করতে পারি যে কোনটার অপর্যাপ্ততা আছে, কোনটা যোগ করা লাগবে, কোনটা কি করা লাগবে। বাট এটা একটু ডিফারেন্স টাইপে করি। আগের ক্লাসগুলোতে ভাই বলছিলাম যে একটু ডিফারেন্স টাইপে করব, এটা ডিফারেন্ট ভাবে করা যায়। তুমি চাইলে সরাসরি লিখতে পারো। দেখো, এই 174 গ্রাম পটাশিয়াম সালফেট পাইতে আমাদের কত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে? 112 গ্রাম। সো লিখতে পারবো 174 গ্রাম পটাশিয়াম সালফেট K2SO4 উৎপন্ন করতে প্রয়োজন কি? প্রয়োজন 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে এটা থেকে 1 গ্রাম, ভালো করে চিন্তা করো, 1 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে কি প্রয়োজন হবে? এই 112 ডিভাইডেড বাই এই কত, 174 না 174 নিচে ভাগ হয়ে আসলো, এত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এখানে কত গ্রাম লবণ আমরা উৎপন্ন করতেছি? 30 গ্রাম লবণ না? তো আমরা দেখবো এই 30 গ্রাম লবণ উৎপন্ন করতে আমাদের কত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দেখবো এই 30 গ্রাম লবণ উৎপন্ন করতে, 30 গ্রাম লবণ উৎপন্ন করতে হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট প্রয়োজন। তিরিশ এখানে গুণ হবে, ভালো করে বুঝো। তো নিচে আছে 174, এটা যদি হিসাব করি আমরা এখান থেকে কি পাবো? 112 ইন্টু 30 ভাগ 174, তো এটা আসতেছে 19.31 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। ভালো করে বুঝো। তো আমরা জানি
বেশি হইলে সমস্যা, মানে বেশি বা কম এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই। দেখো আমাদের এখানে পাইতেছি 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা 174 গ্রাম পটাশিয়াম সালফেট পাই। তো 174 গ্রাম পটাশিয়াম থেকে 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড পাই, এটা বলতে পারি। তো সেম ভাবে 30 গ্রাম পটাশিয়াম সালফেট বা 30 গ্রাম লবণ উৎপন্নের জন্য আমাদের দরকার 19.31 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। বাট আমাদের অলরেডি বিক্রিয়ায় 30 গ্রাম নিয়েছে, দ্যাট মিনস এটা দেখে আমাদের হচ্ছে প্রয়োজনীয় উৎপাদ পাবো। ঠিক আছে, এটা দেখে আমরা কি পাবো? প্রয়োজনীয় উৎপাদটা পাবো। পাবো কি পাবো না? অবশ্যই পাবো। এটা থেকে আমাদের প্রয়োজনীয় উৎপাদ পাবো। বিকজ আমার মাত্র 19 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড হইলেই কিন্তু আমাদের উৎপন্ন হয়ে যাইতেছে, লবণটা উৎপন্ন হয়ে যাইতেছে। বাট এখানে 30 গ্রাম নিচে বিক্রিয়াতে, দ্যাট মিনস অবশ্যই এই যেটা নিচে এটা থেকে আমাদের নির্দিষ্ট পরিমাণ উৎপাদ পাবো, তার চেয়ে বেশিও পাবো, সমস্যা নাই। এটা বেশি পাইলে তো ভালো, বাট কম পাইলে সমস্যা। এখানে যদি মনে করো আমাদের দেখতাম যে 30 গ্রাম লবণ উৎপন্ন করতে এখানে যতটুকু নিচে এর চেয়ে বেশি লাগতেছে, তার মানে তো এটা লিমিটিং হয়ে যেত। তো এজন্য এটা ঠিক আছে, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ঠিক আছে। এবার আমরা চেক করবো হচ্ছে এইটা সালফিউরিক অ্যাসিডটা, ঠিক আছে। তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কেমনে লিখবা? সেম, এই 174 গ্রাম, অন্য বিষয়টা লিখি নাকি? অন্য বিষয়টা লিখি। 174 গ্রাম 174 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হচ্ছে তোমার কত গ্রাম? এখান থেকে দেখো কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? 98 গ্রাম। কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? 98 গ্রাম। 98 গ্রাম HCl প্রয়োজন, ঠিক আছে। তো আমরা দেখবো 1 গ্রামের জন্য কতটুকু প্রয়োজন। 1 গ্রামের জন্য হবে অবশ্যই 98 ডিভাইডেড বাই 174, নিচে ভাগ হয়ে আসবে, ঠিক আছে, এত গ্রাম। ওকে, এরপরে এখানে কত গ্রাম আছে ভালো করে দেখো। এখানে হচ্ছে কত গ্রাম উৎপন্ন করবে? লবণ উৎপন্ন করবে 30 গ্রাম। তো আমরা 30 গ্রাম লবণ উৎপন্নের জন্য দেখবো 98 ইন্টু 30 ডিভাইডেড বাই 174 আছে নিচে, ঠিক আছে। সো এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। সো এটা তুমি হিসাব করে বের করো কত আসে। সো এটা আসবে আমাদের 98 ইন্টু 30 ডিভাইডেড বাই 174। সো এটা আসতেছে 16.86% বা 897 গ্রাম, এত গ্রাম আর কি এটা আসতেছে। যে দেখলাম আমাদের 30 গ্রাম লবণ, যেটা এই 30 গ্রাম লবণ উৎপন্ন করতে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি? এটা না, সালফিউরিক অ্যাসিড ছিল এটা, ধরো এটা সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড লিখো। সো আমরা দেখলাম যে আমাদের কাঙ্ক্ষিত যে লবণটা আছে ওই লবণ উৎপন্ন করতে প্রয়োজন আমাদের 16.897 গ্রাম সালফিউরিক অ্যাসিড। বাট তারা বিক্রিয়াতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড নিছে? মাত্র 15 গ্রাম। দ্যাট মিনস আমাদের প্রয়োজনীয় যে উৎপাদ ওইটা পেতে লাগে 16 গ্রাম, বাট তারা নিচে 15 গ্রাম। দ্যাট মিনস এই 15 গ্রাম শেষ হয়ে যাবে, আমাদের প্রয়োজনীয় উৎপাদ পাবো না। দ্যাট মিনস এটা লিমিটিং বিক্রিয়া, বিকজ এটা শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে না। তো আমরা কি কাঙ্ক্ষিত উৎপাদ এখানে পাইছি না? পাই নাই, বিকজ 15 গ্রাম দিছে তারা। এই 15 গ্রামে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পাবো না। আমাদের হিসাব মতে আসতেছে যে এই 30 গ্রাম লবণ উৎপন্নের জন্য আমাদের 16.897 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তার মানে আমরা দেখবো যে আমাদের প্রয়োজনীয় উৎপাদ পেতে বলছে না কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্যাট মিনস প্রয়োজনীয় উৎপাদ পেতে এখানে 15 গ্রাম আছে, তাহলে দেখছি আমরা 16 গ্রাম হইলে আমরা 30 গ্রাম লবণ পেয়ে যাব। তাহলে আমরা ওই যে বাকি যেটা লাগবে ওইটা যোগ করব এই দ্রবণে, ঠিক আছে। তো আমরা লিখবো অতএব দ্রবণে সালফিউরিক অ্যাসিড যোগ করব। দ্রবণে সালফিউরিক অ্যাসিড H2SO4 যোগ করব। দ্রবণে সালফিউরিক অ্যাসিড যোগ করব কত গ্রাম ভাই? সালফিউরিক অ্যাসিড যোগ করব যে এখানে আছে 16.897 গ্রাম, আর আগে ছিল হচ্ছে 15 গ্রাম। 15 গ্রাম অলরেডি আছে, তাইলে আমাদের যোগ করা লাগবে 1.897 গ্রাম, ঠিক আছে। 1.897 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি আমরা দ্রবণে যোগ করি তাইলে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত উৎপাদটা পাবো। ভাই কি বুঝিয়ে দিতে পারছি? বলো এটা কি কঠিন? তো এইভাবেও এটা করা যায়। আর তুমি যদি চাও আগের মতো লিমিটিং বিক্রিয়া করে এখান থেকে লিমিটিং বিক্রিয়া বের করবা, সালফিউরিক অ্যাসিড বের হবে, দেন তুমি দেখবা এই 30 গ্রাম লবণ উৎপন্নের জন্য কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, ঠিক আছে। দেন ওইটা দেখবা হচ্ছে আর কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সেম ভাবেই হচ্ছে আনসার বের হবে, সেম আনসারটাই আসবে। তো এটা হচ্ছে আমরা আশা করি বুঝতে পারছি। সো কত আসছে? 1.897 গ্রাম সালফিউরিক অ্যাসিড বা 1 এইভাবে এটার আশেপাশে আসবে আর কি, দশমিকটা ঠিকঠাক মতো লিখলে, বুঝছি। এটা এইভাবেই করে। এরপরে উদ্দীপকের এ পাত্রে অনুসংখ্যা হিসাব করো। দেখো এ পাত্রে অনুসংখ্যা হিসাব করবা, অনুসংখ্যা। তো এটার অনুসংখ্যা ডিরেক্ট বসে। অনুসংখ্যা কেমনে বের করে ভাইয়া?
মূল ইনটু হচ্ছে 6.02 ইনটু 10⁻23। অনুর সংখ্যা কেমনে হিসাব করে, যে এই সূত্র থেকে আসে n সমান n/n। এটা থেকে n হচ্ছে অনুর সংখ্যা, তাহলে n ইজ ইকুয়াল টু পাবা স্মল n ইনটু n a। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, n হচ্ছে মূল, তাহলে এখানে পাইতেছে অনুর সংখ্যা মানে মূল ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10⁻23। সো এটা থেকে আমাদের মূল বের করতে হবে। তো এটা থেকে মূল কেমনে বের করবা, এটা থেকে তো মূল বের করবা n, তাহলে n সমান হওয়ার w/m। n সমান কি ভাই w/m, ঠিক আছে। অথবা এখানে আরেক ওয়েতে মূল বের করা যায়, সেটা হচ্ছে এখানে কি কি দেওয়া আছে দেখো, আয়তন দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে। তো আমরা জানি আরেকটা সূত্র যে n সমান মূল সংখ্যা n সমান s ইন্টু বি, যেখানে বি লিটারে, তো s হচ্ছে 0.75 মূল, এটা তো আমাদের ঘনমাত্রা, s হচ্ছে 0.75 মূল, এবং আয়তন যেটা এটা 200 মিলিলিটার বলছে, বাট আমরা এখানে বিটা লিটারে, সো এটা লিটারে নিলাম, মানে 1000 দিয়ে ভাগ দাও 0.2 লিটার হবে, তাহলে হিসাব করো 0.2 লিটার। এটা হিসাব করলে আমাদের এখানে মূল সংখ্যা চলে আসবে, ঠিক আছে, মূল সংখ্যা চলে আসবে। সো মূল সংখ্যা আসছে আমাদের কত জানো, 0.15 মূল। সো এটাতে যদি আমাদের 0.15 মূল আসে, ঠিক আছে, তাহলে তো আমরা মূল সংখ্যা পেয়ে গেছি, আমাদের অনুসংখ্যা বের করতে বলছে। আমরা এক মূলে অনুসংখ্যা 6.023 ইনটু 10⁻23, অথবা এত মূলে এত ইনটু এত, এইভাবে গুণ করে করতে পারবো, অথবা ডিরেক্ট এই সূত্র বসাইতে পারবো, ঠিক আছে। তো অতএব পাত্র এতে অনুর সংখ্যা কত হবে, যে n ইনটু 6.023 ইনটু 10⁻23, তো এখানে n এর মান আসছে কত 0.15 ইনটু 6.023 ইনটু 10⁻23, ঠিক আছে। তো এটা কত আসে দেখো, 0.15 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, তো এটা আসতেছে হচ্ছে আমাদের 9.0345 ইন্টু 10⁻22। তো আশা করি এটা বুঝতে পারছো। 200 ফুট 22 একটা কোয়েশ্চেন ছিল, খুব বেশি কঠিন না, চাইলেই পারা যায়। 9.035। আচ্ছা, এও বিবাদে লবণ মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। আচ্ছা, এটা পারবা, লবণ মানে কি উৎপাদ, তুমি এটা ইজিলি দেখো, এটা না পারলে আমার কোনো কিছু বলার নাই ভাই, এটা পারবা। এরকম আমরা করছি। সো আমরা প্রথমে হচ্ছে বিক্রিয়াটা লিখবো, সোডিয়াম কার্বনেট না Na2CO3, সোডিয়াম কার্বনেট প্লাস নাইট্রিক অ্যাসিড আছে HNO3। তো এখানে হচ্ছে এই সোডিয়ামটা NO3 এর সাথে যদি বিক্রিয়া করে, তাইলে নাইট্রেটের যোজনী আবার এক, তাহলে এটা হবে আমাদের সোডিয়াম NaNO3, সোডিয়াম নাইট্রেট এরকম আসবে, ঠিক আছে, NaNO3। বাট এখানে আছে দুইটা সোডিয়াম, আমাদের এখানে 2 দেওয়া লাগবে, বুঝছি। তো এখানে 2 দিছি, নাইট্রেট 2টা হয়ে গেছে, এখানে 2 দেওয়া লাগবে। তো এখানে 2টা হাইড্রোজেন, এখানে কার্বনেট আছে, আমরা কি করবো, এখান থেকে কার্বন ডাই অক্সাইড পাবো, আর বাকি যে একটা অক্সিজেন থাকবে ওইটা এই 2টা হাইড্রোজেনের সাথে মিলে পানি উৎপন্ন করবে, এটা হচ্ছে বিক্রিয়া। তো প্রত্যেকটার আণবিক ভর লিখবা, আণবিক ভর বের করে লিখবা। তো তোমাকে বলছে এটাই তো আমাদের লবণ, এটা হচ্ছে লবণ, যে লবণের কথা বলছে এটাই লবণ, এটা কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে পানি। তো আমরা এটা ক্ষার, এটা অ্যাসিড, অ্যাসিডের ক্ষারে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, তো এটা লবণ, বুঝছি। তো এও বি পাত্রের দ্রবণদ্বয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন করবে, তুমি দেখবা এইখানে এই দুইটা যে বিক্রিয়া করতেছে, এই দুইটার মধ্যে লিমিটিং বিক্রিয়ক কোনটা, লিমিটিং বিক্রিয়ক কোনটা, এই দুইটার মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, এটা তুমি দেখবা। এই দুইটার মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, এটা তুমি দেখবা, ঠিক আছে। সো লিমিটিং বিক্রিয়ক কোনটা, এটা দেখার পরে তুমি কি করবা ভাইয়া, বসে না এও বি পাত্রের দ্রবণদ্বয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে বের করতে বসে। তো এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা, এটা তুমি দেখবা, এবং ওইটা থেকে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে এটা তুমি বের করবা। তুমি মনে করো এটা লিমিটিং বিক্রিয়ক বের হয়েছে, তো বলবা এটা থেকে উৎপন্ন এত গ্রাম, যত আণবিক ভর আসবে ওইটা 1 গ্রামে কত গ্রাম, আর তোমার হচ্ছে এটা কত গ্রাম আছে এখানে হিসাব করবে, যে এটার ভর বের করবে, এখানে এটা ডাব্লিউ বের করবা, এটা ডাব্লিউ বের করবা, তাইলে হচ্ছে দুইটার ভর পেয়ে যাবে, W=SBM/1000 দিয়ে। তো লিমিটিং কোনটা বের করবা, এবং লিমিটিং এর জন্য কত গ্রাম উৎপন্ন হবে, লিমিটিং যেটা থাকবে ওইটা থেকে তুলনা করে বের করবা আর কি, কত গ্রাম লবণ উৎপন্ন হবে। তো বুঝাইতে পারছি, এরকম অনেকগুলা করাইছি, এই জন্য এটা করে দিব না, ঠিক আছে। সো মূলত এটা মেবি লিমিটিং বিক্রিয়ক আসতে পারে। সো এটার তুলনায় হচ্ছে এটা এবি পাত্রে লবণ দ্বয়কে একত্রে মিশ্রিত করলে 6.375 গ্রাম গাইডের লিখা আর কি। তো 6.375 গ্রাম সোডিয়াম নাইট্রেট আসতে পারে, 6.375 গ্রাম সোডিয়াম নাইট্রেট, 6.375 গ্রাম সোডিয়াম নাইট্রেট, এইটাই আসতে পারে। তো বুঝা গেছে, এটা বলো, এটা কি বুঝছি আমরা, এটা কি বুঝছি, যদি বুঝে থাকি
তাহলে নেক্সটে যাই। এরপরে উদ্দীপকের বিক্রিয়কগুলো দ্বারা উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি। আহারে, এটা কস্টিক সোডা, ভালো করে বুঝো। কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এগুলা কিছু জানা লাগবে। এখানে সালফিউরিক অ্যাসিড আছে। তো এই দুইটার দ্বারা উৎপন্ন লবণের, এই দুইটা যদি বিক্রিয়া করে, ভালো করে জানি আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, এই দুইটা যদি বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? এখানে সোডিয়াম আর সালফেটে বিক্রিয়া করে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট, Na2SO4। দুজনের আদান প্রদান হয়েছে। সালফেটের দুজনের 2 সোডিয়ামে আসছে, সোডিয়ামের দুজনই 1 সালফেটে গেছে। তো এখানে সোডিয়াম 2টা হয়ে গেছে, এখানে 2 দিলাম। তো এরপরে দেখতেছি এখানে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা, এখানে হাইড্রোজেন 4, টোটাল 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন। এখানে 2টা, এখানে 2টা হাইড্রোজেন, ঠিক আছে, 2টা অক্সিজেন। তো এটা 2H2 হবে, তাহলে আমাদের সমতাটা হবে। সো আমাদের মূলত লবণ যেটা উৎপন্ন হয়েছে এইটা লবণ, আমাদের লবণ কি? এইটা। তো এটার শতকরা সংযুক্তি বের করতে হবে, এটার শতকরা সংযুক্তি বের করতে হবে। এটা কেমনে বের করবা তোমরা জানো। এই যে এখন মনে করো আমাদের কোয়েশ্চেনটা ঘুরাইয়া দিছিল যে উদ্দীপকের বিক্রিয়াগুলো দ্বারা উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করো। তো আমাদের আসছে এইটা আসছে। সো এইটা শতকরা সংযুক্তি কেমনে বের করবো এটা তুমি জানো, এটা তো জানো না। এগুলা কি করাইছে না? অবশ্যই করাইছে। কেমনে? লাইক এটা তুমি হচ্ছে এটা আণবিক ভর বের করবা, Na2SO4 এর আণবিক ভর, এটা আণবিক ভর বের করবা। কত আসে? সোডিয়াম হচ্ছে 23 গুণ 2 প্লাস সালফার হচ্ছে 32, সাথে অক্সিজেন আসছে 4টা, 16 ইন্টু 4। তো এটা যদি হিসাব করো কত আসবে? 23 গুণ 2 প্লাস 32 প্লাস 16 গুণ 4। তো এটা আসতেছে আমাদের 142। কত আসতেছে ভাই? 142। সোডিয়াম সালফাইড আসতেছে 142, এটা 142 আসছে। তো আমরা জানি, তো এখানে মনে করো সোডিয়ামের শতকরা সংযুক্তি, এন এর শতকরা সংযুক্তি কি হবে? যার শতকরা সংযুক্তি বের করব তার পারমাণবিক ভর ইন্টু তার পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর ইন্টু 100%। এটাই তো সূত্র। সূত্র থেকে এটা লিখছি। সূত্র কেমনে এটা ভালো করে জানো, সূত্র প্রথম দিকে বলে দিছি। মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। সো এটা যদি হিসাব করো, তো এটা আসবে হচ্ছে আমাদের 32.39%। এটা আসতেছে সোডিয়ামের শতকরা সংযুক্তি। সেইভাবে সালফারেরটা বের করো। তো সালফারেরটা কি হবে? সালফারের ক্ষেত্রে হচ্ছে সালফারের পারমাণবিক ভর 32, সালফার আছে এখানে একটা মাত্র, 1 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর হচ্ছে 142 ইন্টু 100% দিবা, তাইলে এখান থেকে যেটা পাবা এটা হচ্ছে আনসার। ঠিক আছে? সো 32 ভাগ 142 ইন্টু 100, তো এটা আসতেছে হচ্ছে আমাদের 22.535%। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো এটা দেখে একটা জিনিস বুঝতে হবে, সেম ভাবে তুমি অক্সিজেন একটা অভাব বের করবা, পারবা না? অবশ্যই পারবা। তো এইটাই হচ্ছে শতকরা সংযুক্তি। এটা কি বলার কোনো কিছু আছে এটাতে? অবশ্যই না। তো এটা করতেছে কোনটা? জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। সো ভালো একটা স্কুলের কোয়েশ্চেনগুলো করতেছি। আচ্ছা, এরপরে যেটা বলছে, উদ্দীপকের দ্রবণ এ কে প্রশমিত করতে দ্রবণ বি এর কত আয়তনের প্রয়োজন হবে? দেখো, উদ্দীপকের দ্রবণ এ কে প্রশমিত করতে দ্রবণ বি এর কত আয়তন প্রয়োজন হবে, আয়তনেরটা হিসাব করতে বলছে। তো দ্রবণ এ কে প্রশমিত করতে দ্রবণ বি এর কত আয়তনের প্রয়োজন হবে? সো আমরা এটা আয়তন দিয়ে একটু খেলানেলা করতে পারি কিনা দেখি। লাইক কেমনে দেখি, দেখা যাক। সো দেখো, আমাদের কস্টিক সোডা আছে কত? সোডিয়াম হাইড্রোক্সাইড। ভালো করে বুঝো, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এখানে কস্টিক সোডা। পরে সালফিউরিক অ্যাসিড, এই দুইটা বিক্রিয়া করতেছে H2SO4। সো এখানে বিক্রিয়াটা আমরা দেখছিলাম যে এখানে উৎপন্ন হয় সোডিয়াম সালফেট, Na2SO4 প্লাস পানি প্লাস 2 অণু পানি, মেবি 2 আসে, এখানে 2 অণু পানি উৎপন্ন হয়। এটা হচ্ছে আমাদের বিক্রিয়াটা ছিল এরকম, একটু আগেই দেখছি। সো দ্রবণ এতে আছে কস্টিক সোডা। সো কস্টিক সোডাকে প্রশমিত করতে দ্রবণ বি এর কত আয়তনের প্রয়োজন হবে এটা বের করতে বলছে। সো আয়তন আমরা বের করতে পারবো অনেকভাবে, মূল সংখ্যা দিয়ে আয়তন বের করা যায়, মূল সংখ্যা দিয়ে। আবার এটা হচ্ছে অনেকভাবে, লাইক আমরা যেইভাবে করতাম, এটাতে হচ্ছে আণবিক ভর, এটাতে আণবিক ভর, এটাতে আণবিক ভর বের করে হিসাব করতাম। এখন যেহেতু আয়তন আসছে, আয়তন দিয়ে তুমি হিসাব করতে পারো, আয়তন দিয়ে হিসাব করতে পারো, সমস্যা নাই। ঠিক আছে? আয়তন দিয়েও হিসাব করতে পারো। বা বোর্ড দিয়ে বের করে মনে করো দেখে ফেলবা এখানে কত কত আয়তন লাগবে। বোর্ড দিয়ে তো আমরা মানে এতক্ষণ এটা শিখে আসতেছি, বোর্ড দিয়ে করি, পরে বোর্ড থেকে তো আয়তন বের করতে পারবো। মনে করো এটার কত গ্রাম ডাব্লিউ লাগবে, এটা আমরা বের করে ফেললাম। পরে ডাব্লিউ দিয়ে হলো SBM বাই 1000, না 1000, ওইখান থেকে বি বের করে ফেললাম, কজ এস দেওয়া আছে, দেন হচ্ছে ডাব্লিউ তো পাইলাম,
আণবিক ভর তো এমনিতেই দেওয়া আছে, সো এটা থেকে তুমি হচ্ছে ইজিলি বি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, সো আমরা ঘুরে ফিরে ডাব্লিউ বের করি। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড 23 গুণ 2 প্লাস অক্সিজেন 16, দুইটা আছে, সো এটাতে আসতে 126, সালফিউরিক অ্যাসিড 98, এটা কত আসে দেখো 23 গুণ 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, তো এটা আসতেছে আমাদের 142, এটা হচ্ছে সোডিয়াম সালফেট। কত আসছে? 142 আসছে সোডিয়াম সালফেট। তো এইগুলার উদ্দীপকের দ্রবণ একে প্রশমিত করতে দ্রবণ বি এর কত আয়তনের প্রয়োজন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো দ্রবণ একে প্রশমিত করতে দ্রবণ বি এর কত আয়তনের প্রয়োজন হবে? আচ্ছা আচ্ছা, সো এটা আমরা দেখি। তো আমরা স্বাভাবিকভাবেই করব। দেখো এটা লাগবে না, এটা আণবিক ভর আপাতত লাগবে না, বিকজ আমাদের এই এ আর বির মধ্যে খেলা নেলা। এটা হচ্ছে আমাদের দ্রবণ এতে, এটা দ্রবণ বিতে। দ্রবণ এ কে আমরা বি দ্বারা প্রশমিত করব। ঠিক আছে, আচ্ছা দ্রবণ এ কে বি দ্বারা প্রশমিত করব, তার মানে আমরা দেখতেছি বি কত গ্রাম লাগবে এটা বের করব। বি কত গ্রাম লাগবে এটা বের করব। ঠিক আছে, তো দ্রবণ এতে ওইটা কত গ্রাম আছে? দ্রবণ এতে যে কস্টিক সোডা আছে ওইটা কত গ্রাম আছে আমরা জানি না। সো আমরা ওইটা তো দেখা লাগবে যে এটাতে অ্যাটলিস্ট কস্টিক সোডা কত গ্রাম আছে। সো তুমি এখানে এটা ডাব্লিউ বের করবা, ডাব্লিউ ইকুয়াল টু এসবিএম বাই 1000 করে এটা ডাব্লিউ বের করতে হবে। এটা ডাব্লিউটা বের করি আমরা, তো 0.1 মোল, বি হচ্ছে 50 মিলিলিটার, কস্টিক সোডা তো এটার আণবিক ভর কত? 23, সোডিয়াম হচ্ছে 23 প্লাস 16 প্লাস 1, 40 ইন্টু 2, ও এটা তো 80 আসতেছে রে, সোডিয়াম হাইড্রোক্সাইড তো 80 আসতেছে, এটা আসতেছে 80, 80 না 80। ওকে, এটা আণবিক ভর আসতেছে কত জানো? এটা আণবিক ভর আসতেছে 80 ডিভাইডেড বাই 1000। সো এখান থেকে কোনটা ডাব্লিউ পাবো? এটা ডাব্লিউ পাবো। ঠিক আছে, এটা ডাব্লিউ দরকার, কারণ আমরা জানতে হবে তো এখানে কস্টিক সোডা কত গ্রাম আছে এবং কত গ্রাম কস্টিক সোডাকে আমাদের দ্রবণ বি প্রশমিত করবে। বুঝতেছি, এটা স্বাভাবিক বিষয়, এগুলো জানা উচিত। সো এইটা থেকে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে 0.4 গ্রাম। সো আমরা দেখলাম আমাদের এখানে 0.4 গ্রাম কস্টিক সোডা আছে। সো কস্টিক সোডা কত গ্রাম আছে? 0.4 গ্রাম। কস্টিক সোডা কত গ্রাম আছে 0.4 গ্রাম। বুঝছি? ওকে ওকে, একটা জিনিস এবার বেগুনি কালার দিয়ে লিখে, অনেকে বলতেছে বেগুনি কালার দিয়ে লিখেন ভাইয়া। আচ্ছা, সো 0.4 গ্রাম আসছে আমাদের কি ভাইয়া? কস্টিক সোডার পরিমাণ। সো আমরা দেখতেছি এখানে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে প্রয়োজন 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, বা 80 গ্রাম 98 গ্রামে বিক্রিয়া করে। এটাই তো গ্রামের সাথে বিক্রিয়া করে দিচ্ছে, এটাই এত গ্রামকে প্রশমিত করতে পারে। সো 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে, H2SO4। তো 1 গ্রামে কতটুকু করবে? 98/80। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত গ্রাম পাইছে? আছে 0.4 গ্রাম আছে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.4 গ্রাম, তাহলে 98 ইন্টু 0.4 ডিভাইডেড বাই 80, তো এটাতে কত আসে দেখো? 98 ইন্টু 0.4 ডিভাইডেড বাই 80, তো এটা আসতেছে আমাদের 0.49 গ্রাম। 0.49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। সো আমরা দেখতেছি যে দ্রবণ এ কে প্রশমিত করতে দ্রবণ বি এর 0.49 গ্রাম লাগে, মানে এতে যত গ্রাম কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ওইটাকে প্রশমিত করতে আমার এখানে 0.49 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। এবার আমরা দেখবো এই 0.49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন কত। এটা তো বর বের হয়েছে, তাহলে অতএব এটার আয়তন আমরা জানি ডাব্লিউ, এটা মনে করলাম W2, আমরা জানি W2 ইজিক্যাল টু SBM বাই 1000। আমরা জানি W2 ইজিক্যাল টু কি ভাইয়া? SBM বাই 1000, S2 B2 M2 এইগুলা লিখতে পারো 1000, সেখান থেকে B2টা হিসাব করে বের করো, এখানেই করি। এখান থেকে B2 আসবে, আর গুণন করো, আর গুণন করলে তোমার পাবা W2 ইন্টু 1000। দেখো S2 B2 M2 ইজিক্যাল টু কি পাবা? W ইন্টু 1000, W2 ইন্টু 1000। ঠিক আছে, তাহলে ওখান থেকে B2 যদি বের করতে চাই তাহলে W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই S2 ইন্টু M2 আসবে। তো এটা লিখো, W2 পাইছি 0.49, দেন হচ্ছে 1000 ডিভাইডেড বাই S2 কত? এটার হচ্ছে 0.08, এটা হচ্ছে S 0.08, এটার S কত? 0.08 আসছে। তো এটার S আসছে আমাদের 0.08 ইন্টু M2 কত? M2 হচ্ছে আমাদের M2, ওইটার আণবিক ভর 98 আমরা এমনিতেই জানি। তো এটা হিসাব করি আমরা, এখান থেকে কত গ্রাম লাগে, কত লিটার এটা লাগবে, কত আয়তন, আর কি আয়তন বের করতে বলছে।
বুঝছো? আয়তনটা আমরা বের করতেছি। তো এটা আসতেছে আমাদের 62, তো 62.5 কত আসতেছে? 62.5 মিলিলিটার। এখানে সব মিলিলিটার হিসাব করছি, ভালো করে তো জানো এই সূত্রতে বিটা মিলিলিটারে বসে। তো আমাদের কত আসছে? 62.5 মিলিলিটার। কত কত মিলিলিটার আসছে? 62.5 মিলিলিটার। বুঝছি? সো সালফিউরিক অ্যাসিড কত আয়তন লাগবে ভাইয়া? 62.5 মিলিলিটার। আচ্ছা, এটাতে আমরা একটা ভুল করছি জানো, এটাতে কই ভুল করছি ভাইয়া বলি, এটা আমি আবার ঠিক করব না। একটা জায়গায় ভুল করছি, সেটা হচ্ছে এখানে কস্টিক সোডার আণবিক ভর যেটা ভাই, এই যে এখানে যে কস্টিক সোডা পাইতেছি এটা আণবিক ভর 80 বসাই দিছি। বাট এই যে কস্টিক সোডাটা আছে, এই কস্টিক সোডা আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইড। শুধুমাত্র এখানে আমি এটা বসাই দিছি 2 সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, এই যে 2 × এই 80টা বসাই দিছি। বাট সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর অ্যাকচুয়ালি কত? সোডিয়াম 23, অক্সিজেন 16 আর সাথে হাইড্রোজেন 1, তাহলে ওটা তো 40 আসতেছে। তো এখানে 40 হবে, এটা 40 হলে এটা 0.2 গ্রাম হবে। ঠিক আছে, তো তুমি এটা 0.2 গ্রাম বসাবা। এটা যদি প্রসেস তো সেম, বুঝতেছো? এটা যদি 0.2 গ্রাম হয় তাহলে এটার মান ভিন্ন আসবে। এটা কত আসবে জানো? 98 × 0.2 ডিভাইডেড বাই 40। তো এটা আসবে হচ্ছে আমাদের 0.49 আসবে নাকি? ও, এটা তো 80, এখানে তো ইয়ে তো 80। এটা আসতে 0.245 গ্রাম। এটা কত আসবে? 0.245। এটা এডিট করতেছি, এটা যাতে বোঝা যায় অন্য কালার দিয়ে। এটা আসবে 0.245 গ্রাম। তো এটা যদি 0.245 আসে তাহলে এটাই আসছে আমাদের W2। তো এখানে W2 যেখানে বসাইছি, W2 এর মান এখানে বসাইছি, এটা আবার চেঞ্জ করতেছি। ঠিক আছে, জাস্ট এটা ভুল হয়েছিল, মানে একটু আমি জাস্ট খেয়াল করি নাই, বুঝছো? লাইক এই 80টা ডিরেক্ট বসাই দিছি, বাট এখানে তো আমাদের কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বসাইতে হবে। এই এম তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, ওইটা আণবিক ভর তো 40। তো এটা হিসাব করলে কত আসবে? ওইটা বসাই দাও। 0.245 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.08 ইন্টু 98। তো এটা আসতেছে আমাদের 31.25। কত আসতেছে? 31.25 মিলিলিটার। এটা আসছে আমাদের এইটা। ঠিক আছে, কত আসতেছে? 31.25 মিলিলিটার। 31.25 মিলিলিটার। ভাই কি বুঝাইতে পারছি বলো? তো কত আয়তনের প্রয়োজন দ্রবণাকে প্রশমিত করতে? দ্রবণ বিয়ের কত আয়তন প্রয়োজন? 31.25 মিলিলিটার। শেষ, এটা আমরা বুঝছি। তো এরপরে যেটা উদ্দীপকের অ্যাসিডে আণবিক সংকেত, এটা পারবা। রাজক উত্তরাতে আসছে একটা অ্যাসিডে এত পার্সেন্ট সালফার, এত পার্সেন্ট অক্সিজেন বিদ্যমান অ্যাসিডে, তাহলে বাকি আছে হাইড্রোজেন। অ্যাসিড হাইড্রোজেন ছাড়া হয় না। তো এখানে দেখো, এটা হচ্ছে সালফার, তো সালফার আছে এত পার্সেন্ট, এটা আছে অক্সিজেন। অক্সিজেন না, এই দুইটা যদি যোগ করি 35.95 প্লাস 62.92, তো এটা যদি হিসাব করো কত আছে জানো? এটা হিসাব করলে আসে আমাদের 98.87। এই দুইটা হিসাব করলে 98.87 আসে। তো এখান থেকে তুমি হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করবা, 100 মাইনাস এই যে দুইটা যোগ করবা, 35.95 প্লাস 62.92। কেন কেন এটা করবা? কজ অ্যাসিড যেহেতু বলছে, অ্যাসিড বলে হাইড্রোজেন থাকবেই। অ্যাসিডে না থাকবেই বলতে হাইড্রোজেন থাকে আর কি, এইগুলাকে তো হাইড্রোজেন থাকে, বাকিটা অবশ্যই হাইড্রোজেন হবে। বুঝছো? আণবিক সংকেত তো আর বের করতে পারবা, আণবিক ভর দেওয়া আছে, স্থূল সংকেত বের করে আণবিক সংকেত বের করা যায়। উদ্দীপকের অ্যাসিডের 200 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয় গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো অ্যাসিডটা কি আমাদের দেখতে হবে, এটা আনসার করলে এখান থেকে অ্যাসিডটা বের হবে। যৌগটির আণবিক সংকেত আসবে হচ্ছে H2S2O7। এখানের অ্যাসিডটা আসবে H2S2O7। H2S2O7 এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে অলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আণবিক ভরের যে ব্যাপারটা, এটা তো আণবিক ভর বের করতে পারবা, আণবিক ভর তো অনেক পড়াইছি। তো এই যে এটা আসছে আমাদের H2S2O7, এটা হচ্ছে আমাদের অলিয়াম। তো এই অলিয়ামের 200 মিলিলিটার ডেসিমুলার মানে হচ্ছে যেটার মূল হচ্ছে 0.1 মূল। ঠিক আছে, যেটার ঘনমাত্রা 0.1 মূল, যেটা ঘনমাত্রা 0.1 মূল সেটা হচ্ছে ডেসিমুলার। উদ্দীপকের অ্যাসিডের 200 মিলিলিটার ডেসিমুলার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হচ্ছে আমরা আগের মতো দেখবো যে 200 মিলিলিটার ডেসিমুলার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম আমাদের এই অ্যাসিডটা লাগবে। আমরা W বের করবো। W = SPM/1000। S কত? S হচ্ছে 0.1 মূল, ডেসিমুলার যেহেতু এটা হচ্ছে S। বুঝছি? ওকে, তাইলে B কত? 200 মিলিলিটার।
আর এটার আণবিক ভর কত বের করো, এটার m আসবে, আণবিক ভর আসবে H2 1 into 2 প্লাস সালফার 32 into 2, দুইটা সালফার আছে, অক্সিজেন 60টা 16 into 7, আণবিক ভর তো 178 দিয়েই দিছে, কেন আলাদা বের করবো, এটা হচ্ছে m, আণবিক ভর এই যে এটা হচ্ছে আমাদের m, এটা হচ্ছে 178 ডিভাইডেড বাই 1000, তো 0.1 into 200 into 178 ডিভাইডেড বাই 1000, তো এটাতে আসতেছে আমাদের 3.56 গ্রাম, কত গ্রাম আসতেছে 3.56 গ্রাম, বুঝছি। আমরা পাইছি উদ্দীপকের অ্যাসিড যেটা 200 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে কিভাবে প্রস্তুত করা হয় এটা বসে, তো আমরা দেখছি উদ্দীপকের অ্যাসিডের যে 200 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ আছে ওইটা প্রস্তুত করতে আমাদের 3.56 গ্রাম এই যে কি লাগবে, এই যে H2SO4 লাগবে, 3.56 গ্রাম H2SO4, H2SO4 নয়, এটা হচ্ছে H2S2O7, সুন্দর করে লিখি 3.56 গ্রাম, কত গ্রাম বেরোইছে 3.56 গ্রাম। এটা বুঝছি, মানে এই যে দ্রবণটা তার আছে সেই দ্রবণটা তৈরি করতে 3.56 গ্রাম আমাদের অলিয়াম লাগবে। ওকে, এখন হচ্ছে আমরা বহু নির্বাচনী সলভ করব, এমসিকিউতে চলে আসছি আর কি। তো আমরা মোটামুটি সিকিউতে এতটুকুতে যা যা পড়ছি এই টাইপের বাইরে কোনোটা আসবে না, এবং এতক্ষণে যা পড়ছি এটার উপর আমাদের সিকিউ ফুল কাভার হয়ে গেছে ইনশাল্লাহ, এটা বলতে পারি। এখন আমরা দেখি এমসিকিউটা তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিতে পারি কিনা, ইনশাল্লাহ পারবো, যেহেতু আমরা সিকিউ নিয়ে প্যারা শেষ। সিকিউ মানে আমি জাস্ট এটা বলতে পারি তোমার একটা সিকিউতে ইনশাল্লাহ প্রবলেম হবে না। সো দেখো, এক মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেনের পরমাণু সংখ্যা কত বলছে। সো এক মোল কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের পরমাণু সংখ্যা বের করতে বলছে। তো এক মোল কার্বন ডাইঅক্সাইড যেহেতু এক মোল তাইলে তো এখানে এক মোলে অণু থাকে কয়টা, এক মূলে অণু থাকে 6.023 into 10 to the power 23, 6.023 into 10 to the power 23 থাকে অণু। এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা বের করতে বলছে, অক্সিজেন আছে কয়টা, দুইটা আছে, অক্সিজেন আছে কয়টা, দুইটা, তাহলে এই এক মূলে থাকে এতটি অণু, অক্সিজেনের পরমাণু বের করতে বলছে, তাইলে পরমাণু এখানে অক্সিজেন দুইটা আছে, পরমাণু যেটা থাকে ওইটা দিয়ে গুণ দেওয়া লাগে, সো দুইটা গুণ দিয়ে দিবা, পরমাণু বের হয়ে চলে আসবে। এটা তো আমরা জানি, এটার কোনো সূত্র না, জাস্ট মুখে বুঝলেই হয়ে গেছে, ঠিক আছে। অণু থেকে অণুর মান জানলে এক মোল কার্বন ডাইঅক্সাইড, তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইড অনুর সংখ্যা 6.023 into 10 to the power 23, ঠিক আছে। এখন অক্সিজেনের পরমাণু সংখ্যা বের করতে হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন আছে দুইটা, তাহলে এই দুইটা অক্সিজেনের জন্য পরমাণু সংখ্যা কত হবে, ওই দুইয়ের সাথে এই আনসারটা গুণ হবে। সো 1.2046, 1.20 into 10 to the power 24 40 এটা দিতে পারো। সো ক নাম্বারটা বুঝছি আমরা। সো দ্রুত করতে হবে, দ্রুত করি। এটার আনসার লিখে নাই মেবি রে, আমাদের এটাতে ঝামেলা আছে, এটাতে আনসার লিখে নাই, আমাদের আনসার মিলাইতে হবে। যাই হোক, এটা ভুল করে ফেলছে আমাদের টাইপিস্ট, যাই হোক সমস্যা নাই। তারপর হচ্ছে আমরা আনসারগুলো মিলাবো, ঠিক আছে। পরে হচ্ছে আমাদের যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল, 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল, আমরা নেই এক ক্যালসিয়াম মানে কি Ca, তো ক্যালসিয়াম এক মোলে কতটুকু, ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40, দ্যাট মিনস এই 40 গ্রাম না, ক্যালসিয়ামের আণবিক ভর 40, দ্যাট মিনস 40 গ্রাম সমান 1 মোল, 40 গ্রাম সমান হচ্ছে 1 মোল, ভালো করে বুঝছো, তাইলে 4 গ্রাম সমান কত হবে, এইভাবে ঐকিক নিয়মে করতে পারবা। বাট এটা আণবিক ভর আমরা পেয়ে গেছি, এটা কি ক্যালসিয়ামের আণবিক ভর। তো আমরা মূল সংখ্যার অনেকগুলা সূত্র শিখছি, মনে আছে, N=W/M, ঠিক আছে, B/22.4, B/22.4, N/Na, S/B, এগুলো হচ্ছে মূলের সূত্র। তাহলে এখানে ভর দেওয়া আছে, এটা আণবিক ভর জানলেই তো আমরা কত মোল পেয়ে যাইতেছি, N সমান W/M না, অবশ্যই। তাহলে W হচ্ছে 4 গ্রাম, আণবিক ভর 40 গ্রাম, তো 0.1 মোল আসতেছে, কত মোল আসতেছে 0.1 মোল, ঠিক আছে। এরপরেরটা আসো, প্রমাণ তাপমাত্রা চাপে এত গ্রাম হাইড্রোজেনের আয়তন কত, এত গ্রাম হাইড্রোজেনের আয়তন কত। হাইড্রোজেন, প্রমাণ তাপমাত্রা চাপে এত গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেন স্বাভাবিকভাবে গ্যাস আকারে থাকে, হাইড্রোজেন কিরকম থাকে, H2 আকারে থাকে। তো এটা আয়তন বের করতে বলছে, কি বের করতে বলছে, আয়তন। তো আমরা মূল সংখ্যা বের করলে আয়তন বায়তন যাই বলো সব বের করে ফেলতে পারবো, আগে মূল সংখ্যা বের করি, কজ আয়তন বের করা ইজি। এক মূলে হচ্ছে তোমার 22.4 লিটার, ঠিক আছে,
1 মোলে 22.4 লিটার। সো এখানে যত মোল আসবে অত মোলের সাথে 22.4 গুণ দিলে আমাদের আয়তন চলে আসবে। তো আমরা দেখবো 1.008 হাইড্রোজেন সমান কত মোল, ঠিক আছে। তো এখানে হচ্ছে হাইড্রোজেনের মোল বের করবো, n সমান W/m। তো এই যে হাইড্রোজেন দেখতেছি, এটার H2 যেহেতু, এটা আণবিক ভর কত আসবে 1 × 2, দ্যাট মিনস 2, ঠিক আছে। সো W/m, W কত ভাইয়া? W হচ্ছে তোমার 1.008। মূলত হচ্ছে এই যে হাইড্রোজেনের এমনিতে আণবিক ভর 2.00 সামথিং আছে, যাই হোক ওইটা না দিয়ে ডিরেক্ট 2 বসে দিলেও হবে, এটাতে অ্যাকুরেট মান লিখছে আর কি। তো এটা কত আসবে জানো? এটা যদি হিসাব করে এটা তোমার আসতেছে 0.504 মোল, 0.504 মোল, ঠিক আছে। এটা পেয়ে গেছি। তো এক মোল গ্যাসের আয়তন, এক মোল গ্যাসের আয়তন, এক মোল গ্যাসের আয়তন কত? আমরা জানি 22.4 লিটার, 22.4 লিটার। সো এখানে কত মোল আছে? 0.50 মোল হাইড্রোজেন গ্যাস আছে। তাহলে এটা যদি 0.504 মোল হয়, এইটার গ্যাসের আয়তন কত হবে? এই যে 22.4 ইন্টু 0.504 মোল। সো এটা হিসাব করো, 22.4 ইন্টু 0.504 মোল। তো এটা আসতেছে 11.2896, কত? 11.2896 এত লিটার, ঠিক আছে। 11.2 লিটার, বুঝছি? ওকে, তো এটা ইজি, এগুলা ইজি, এগুলা ইজি। একশো গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, উৎপাদের শতকরা পরিমাণ কত? আচ্ছা, 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দেয়, তারা কি কাকে তাপ দিছে? ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে তারা কি পাইছে? এটাকে জাস্ট তাপ দিয়ে বাঙ্গাইয়া তারা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড পাইছে। তো এখান থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড কি? ম্যাগনেসিয়াম অক্সাইড Mg আর কার্বন ডাইঅক্সাইড এইটা। এমনিতে ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? আমরা ওইটাগুলো আগে নিচে দিব, আগে জাস্ট আণবিক ভর বের করবো। এই যে ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর 24 প্লাস কার্বন 12, অক্সিজেন আছে 16, 3 16 84। ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত আসে? 84। ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত? 40, 24 প্লাস 16, এটা আণবিক ভর 40। আমরা পাইতেছি 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাই 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 100 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে কত পাবো? এটা বের করা লাগবে। দেখি 1 গ্রাম থেকে পাবো 40 ডিভাইডেড বাই 84, বুঝতেছো? তো 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট ইউজ করতেছে, তো 100 গ্রাম থেকে পাবো 40 ইন্টু 100 ডিভাইডেড বাই 84। তো এটা হিসাব করলে কি পাই? 40 ইন্টু 100 ভাগ 84। তো এটা পাইতেছি আমরা 47.61 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। সো ভালো করে বুঝো, আমাদের হিসাব মতো এই 100 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে, এমনিতে এইটার আণবিক ভর এটা আণবিক ভর এটা, তাই 84 থেকে পাই 40, 100 গ্রাম থেকে পাবো 47.61 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা এখানে পাইছে 45 গ্রাম, তাহলে অবশ্যই 100% পায় নাই। কত পার্সেন্ট পাইছে? এখানে যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা পাওয়া গেছে এটার শতকরা পরিমাণ কত? তাহলে এটার শতকরা পরিমাণ হবে, এখানে যতটুকু পাইছে ভালো করে বুঝো, শতকরা পরিমাণটা কি হবে? এখানে যতটুকু পাইছে ওইটা হবে উপরে, আর যা পাওয়া উচিত ছিল 47.61 গ্রাম, কজ এই 100 গ্রাম থেকে আমাদের 47.61 গ্রাম পাওয়া যায় হিসাব মতে, ইন্টু 100%। এটা হচ্ছে সূত্র, যে যা পাইছে তা ডিভাইডেড বাই যা পাওয়া উচিত ছিল ইন্টু 100%। তো এটা যদি হিসাব করো 45 ইন্টু 100 ডিভাইডেড বাই 47.61, তো এটা আসতেছে আমাদের 90.52%, ঠিক আছে। এই যে এটা 94.50%। তুতের সংকেত কি? তুতের সংকেত হচ্ছে কপার সালফেটের সাথে 5 অণু পানি। তুতের সংকেত কি? কপার সালফেটের সাথে 5 অণু পানি, এটা হচ্ছে তুতের সংকেত কি? কপার সালফেটের সাথে 5 অণু পানি, বুঝতেছো? এরপরে আসো, 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন? দ্যাট মিন্স মূলের কথা বলছে, আগে হচ্ছে আমরা এটার বিক্রিয়াটা লিখবো। দেখো Al2O3, এখানে আছে HCl, ভালো করে বুঝো। সো এখানে আমাদের অ্যালুমিনিয়াম কার সাথে বিক্রিয়া করবে? ক্লোরিনের সাথে। এটা ধাতু, এটা অধাতু। অ্যালুমিনিয়াম আর ক্লোরিনে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে? LCl3, কজ অ্যালুমিনিয়ামের যোজনী 3 ক্লোরিনের কাছে যাবে, ক্লোরিনের যোজনী 1 অ্যালুমিনিয়ামের কাছে আসবে। অ্যালুমিনিয়াম 2টা আছে এখানে, তাইলে এখানে আমাদের 2 দিতে হবে। তো এখানে দেখো আমাদের ক্লোরিন কয়টা হয়ে গেছে? 6টা হয়ে গেছে। মিলাইতে গেলে এখানে 6 দিয়ে ক্লোরিন মিলাইতে হবে, ঠিক আছে। তো এখানে 6টা হাইড্রোজেন, এখানে 3টা অক্সিজেন, দ্যাট মিন্স এখানে আরো 3 অণু পানি উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। আমরা স্বাভাবিকভাবে দেখতেছি 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, দ্যাট মিন্স 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে, দেখো এই এটার সামনে 1 আছে, দ্যাট মিন্স এটা 1 মোল, এটার সাথে 6 আছে, এটা 6 মোল।
তো 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে। তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে কত মোল HCl প্রয়োজন হবে? 12 মোল। 1 মোলের জন্য দেখো 1 মোল AlC এর জন্য লাগে 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখাই যাইতেছে 1 মোলের জন্য লাগতেছে 6 মোল অ্যাসিড, 2 মোলের জন্য কত লাগবে? 2 × 6 সমান 12 মোল। ঠিক আছে, বুঝছি? ওকে, এরপরে 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? আমরা দেখি জাস্ট ম্যাগনেসিয়াম অক্সিজেনের বিক্রিয়া কি। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ম্যাগনেসিয়াম অক্সাইড। অক্সিজেন দুইটা, এখানে 2 দাও, এখানে 2 দিলে ম্যাগনেসিয়ামের সামনে 2 দিতে হবে, মিলাইতে হবে, সমতা করা লাগবে। ম্যাগনেসিয়াম 24, 24 দুগুণা 48, অক্সিজেন 16, 16 দুগুণা এখানে পাবা 32, এখানে কি পাইছে? 32। তো আমরা দেখতেছি 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? এটা কেমনে বের করবো? তাইলে 48 গ্রাম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 গ্রাম করবে 32 ডিভাইডেড বাই 48 গ্রামের সাথে। তাহলে এখানে 24 গ্রাম আছে, 24 গ্রাম করবে 32 × 24 ডিভাইডেড বাই 48 গ্রামের সাথে। এটা হিসাব করলে কত আসবে? 16 আসবে। কত আসবে? 16 গ্রাম আসবে। কত আসবে? 16। সো এই যে এটা কিন্তু ইজি, এটা কিন্তু অনেক ইজি। আর এই যে ব্যাপারটা, এটা এত সংক্ষেপে করতেছি কেন? এরকম ঐকিক নিয়ম আমরা আগে করতে করতে আমাদের হাত পা পচাই ফেলছি, এজন্য এইগুলো হচ্ছে আমাদের দ্রুত করা উচিত, তাই দ্রুত করলাম। বুঝছি? ওকে। আচ্ছা, আরেকটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, এপসম লবণ যৌগটিতে কেলাস পানির শতকরা সংযুক্তি কত? আচ্ছা, একটা জিনিস মনে রাখো, এপসম বা ইপসম বলতে পারে। ইপসম লবণের সংকেত, এটা পরীক্ষায় আসতে পারে। এটার শতকরা সংযুক্তি, পানি শতকরা সংযুক্তি বের করতে পারে। সো আমরা শতকরা সংযুক্তি সামনে আগেও পড়ছি, আমরা সামনে পড়লে এটা বুঝবা। জাস্ট এটা সংকেত যেটা, ওইটা জানা দরকার, আমি এটা বলে দিই। ইপসম বা এপসম লবণ, এটা মানে হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম সালফেটের সাথে 7 অণু পানি। ম্যাগনেসিয়াম সালফেটের সাথে 7 অণু পানি, আমার যতটুকু মনে পারে। ইপসম লবণ ম্যাগনেসিয়াম সালফেটের সাথে 7 অণু পানি। ঠিক আছে, এটা মনে রাখো। 250 মিলিলিটার আয়তনের একটা দ্রবণের মধ্যে 20 গ্রাম দ্রব থাকলে ওই দ্রবণের মোলারিটি এত হলে ওই দ্রবণে উপস্থিত দ্রবের আণবিক ভর কত? আচ্ছা, আমাদের আণবিক ভর বের করতে বলছে, আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে, মোলারিটিও দেওয়া আছে। ঠিক আছে, বের করবো আণবিক ভর। আমরা W = SBm/1000, ওখান থেকে আণবিক ভর কোনটা? আণবিক ভর হচ্ছে M। ঠিক আছে, তো এমটা বের করবো, আর গুণন করলে পাবো হচ্ছে SBm = W × 1000। তো এখান থেকে আমরা আণবিক ভর বের করি, M = কি হবে? W × 1000 ডিভাইডেড বাই দেখো S × B ভাগ হয়ে আসবে। তো W কত? W হচ্ছে এখানে 20 গ্রাম, তাহলে 20 × 1000, ঠিক আছে, ডিভাইডেড বাই S × B কত? S এর মান পাইছি 0.75 মোল এবং আয়তন পাইছি 250 মিলি। তো এটা যদি সব করে কত আসে দেখো, 220 × 1000, 20 × 1000 ডিভাইডেড বাই 0.75 × 250, 106.67। কত আসছে? 106.67। কত আসছে? 106.67 দ্রব্যের আণবিক ভর। বুঝছি? ওকে, এইভাবে বের করবে। একটা কার্বনের পরিমাণ এত % হলে যৌগটি স্থূল সংকেত বের করতে বলছে। স্থূল সংকেতের নিয়ম আমরা এমনিতেই পারি, মানে আমাদের সবগুলা মূলের শতকরা সংযুক্তি জানা লাগে। একটা হাইড্রোকার্বন বসে মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস কার্বন দিয়ে যৌগ গঠিত হয়েছে। এটাতে কার্বনের পরিমাণ এত বলে দিছে, তাহলে বাকিটুকু হবে হাইড্রোজেন। মানে কার্বন বলে দিছে 85.71%, বাকিটুকু অবশ্যই হাইড্রোজেন হবে। এটা হবে 100 থেকে এটা বিয়োগ দিব 85.71, এটা যদি বিয়োগ দেই তাহলে যা পাবো ওইটা হবে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। 100 মাইনাস 85.71, 100 - 85.71, ওটা যদি হিসাব করি আমাদের আসে 14.29। কত আসে? 14.29। হাইড্রোজেন কত আসছে? 14.29 আসছে। হাইড্রোজেন কত আসছে? 14.29। তো যৌগটি স্থূল সংকেত কোনটি? স্থূল সংকেত বের করতে হবে। স্থূল সংকেতের ক্ষেত্রে কি করা লাগে? প্রথমে মনে করো কার্বন আছে, তাহলে কার্বনের যে শতকরা সংযুক্তি আছে ওইটাকে কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব। হাইড্রোজেনের যে শতকরা সংযুক্তি আছে 14.29, ওটাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব। যেটা আসবে ওইগুলা লিখবো। 85.71 ভাগ 12। এই নিয়ম তো জানি আমরা। 7.14 আসলো, 1425 মনে করো, আর এটাও হিসাব করো 14.29 আসলো। ঠিক আছে, তো এই যে এইটা আসছে। এরপরে এখানে কার্বন কি হবে? এই দুইটা থেকে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা ওইটা আমরা নিব, ওইটা দ্বারা প্রত্যেকটার ভাগফলকে ভাগ দিব। সো এখানে 1425 আছে, এটাকে আমরা এইটাই ক্ষুদ্রতম, এটা দ্বারা ভাগ দিব। এই যে নিয়মগুলো তো আমরা জানি। হাইড্রোজেন কত হবে? হাইড্রোজেনের যে ভাগফল আছে ওইটাকে, এই দুইটা ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম ছিল 7.1425,
এটা দ্বারা ভাগ দিব, এটা দ্বারা ভাগ দিলে 2 এর কাছাকাছি আসবে, মানে পূর্ণ সংখ্যা নিতে হবে, 2 নিলাম। সো এখানে কার্বন আসছে একটা, হাইড্রোজেন দুইটা, তো CH2, C1H2 মানে CH2, কত CH2, যৌগটির স্থূল সংকেত কি CH2। বুঝতে পারছি? বলো। ওকে, প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? আরে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? আমরা জানি হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে H2, তাহলে H2 মানে কি? H2 মানে হচ্ছে এটা আণবিক ভর হচ্ছে M সমান 2 গ্রাম। H2 মানে কি? আণবিক ভর 2 গ্রাম, আণবিক ভর 2 গ্রাম। তাহলে 2 গ্রাম মানে দেখো এটা আণবিক ভর 2 গ্রাম, আর H2 মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন, ঠিক আছে? সো 1 মোল হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার। দ্যাট মিন্স এটা আণবিক ভর যেহেতু 2 গ্রাম, 1 মোল হাইড্রোজেনের আণবিক ভর 2 গ্রাম, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের মানে আয়তন হচ্ছে 22.4 লিটার, প্রমাণ অবস্থাও চাপে, ঠিক আছে? 5 গ্রামেরটা কত হবে? 1 গ্রামের জন্য হবে 22.4 ডিভাইডেড বাই 2, তাহলে 5 গ্রামের জন্য হবে 22.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2। বুঝতেছো? 2 গ্রামের জন্য এটা, 1 গ্রামের জন্য হবে 2টা নিচে ভাগ হয়ে আসলো, 5 গ্রামের জন্য বেশি হবে, উপরে গুণ হয়ে গেল, শেষ। সো 22.4 ইন্টু 5 ভাগ 2, এটা হচ্ছে 56 লিটার, 56, ঠিক আছে? ইজি না? একদম ইজি। পিপিএম এর পূর্ণরূপ কি ভাই? পিপিএম এর পূর্ণরূপ পার্টস পার মিলিয়ন। পিপিএম কি? পিপিএম পার্টস পার মিলিয়ন, আর একটা আছে পিপিবি। পিপিবি হচ্ছে পার্টস পার বিলিয়ন, পার্টস পার বিলিয়ন, ঠিক আছে? পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, পিপিবি পার্টস পার বিলিয়ন। এরপরে আসো, সেমি মুলার বলতে কি বোঝায়? সেমি মুলার 0.5 মোল, ডেসিমুলার কি তাইলে 0.1 মোল। সেমিমুলার 0.5 মোল, ডেসিমুলার 0.1 মোল, মনে রেখো, ঠিক আছে? 100 মিলিলিটার দ্রবণে 10.6 গ্রাম সোডা অ্যাশ দ্রবীভূত থাকলে দ্রবণটির ঘনমাত্রা কত? ঘনমাত্রা বের করতে বলছে। ঘনমাত্রা S = W × 1000 ডিভাইডেড বাই B × M, সূত্রটা ভালো করে জানি। সো আমাদের W, B, M এই তিনটা জানলে কিন্তু ঘনমাত্রাটা বের করতে পারবো। সো 100 মিলিলিটার দ্রবণ বসে আয়তন পেয়ে গেছি, সোডা অ্যাশের পরিমাণ বসে W পেয়ে গেছি, আণবিক ভরটা নাই, M জানি না। তো সোডা অ্যাশ মানে কি ভাইয়া? জানি আমরা, সোডা অ্যাশ মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3, এটাই সোডা অ্যাশ। সোডা অ্যাশের সংকেত কি? সোডিয়াম কার্বনেট। সো এইগুলার সূত্রগুলো একটু জানা লাগবে, মানে সংকেতগুলো। সোডা অ্যাশ এইগুলো চ্যাপ্টার 12-এ পাবা, 12 পরে থাকলে এটা ডিরেক্ট পেয়ে যায় এটা। সো এটা যদি সোডিয়াম কার্বনেটের আণবিক সংকেত বের করে যে 23-এর সাথে এটা পারমাণবিক ভর 23, দুইটা আছে 2 দিয়ে গুণ দিলাম, কার্বন 12, অক্সিজেন 16, 3টা অক্সিজেন আছে 3 দিয়ে গুণ দিলাম, এটা হিসাব করলে তুমি পাবা সোডিয়াম কার্বনেটের কি? সোডিয়াম কার্বনেটের হচ্ছে আণবিক ভর। সো 12 প্লাস 16 ইন্টু 3, ওটা কত আসতেছে? 106, ঠিক আছে? তো এটা হিসাব করো, ডাব্লিউ পাইছি 10.6, 1000, বি পাইছি হচ্ছে তোমার 100 মিলি, ইন্টু এম পাইছি 106। তো এটা যদি হিসাব করি 10.6 ইন্টু 1000 ভাগ 100 ইন্টু 106, তো এটা আসতেছে 1, কত আসতেছে? 1 মোল। কত মোল আসতেছে? 1 মোল। দ্রবণটির ঘনমাত্রা কত? 1 মোল। বুঝছি? ওকে, হ্যাঁ। 1 লিটার সালফিউরিক অ্যাসিডের ডেসিমুলার দ্রবণে দ্রবের পরিমাণ দেখো। 1 লিটার সালফিউরিক অ্যাসিড, 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, এটা হচ্ছে তার আয়তন। এটা কি আয়তন? মিলিলিটারে। ডেসিমুলার মানে কি? 0.1 মোল, এস এর মান 0.1 মোল, ঠিক আছে? দ্রবের পরিমাণ বের করতে বলছে, W = SBM/1000 না? তো SBM/1000, এস এর মান হচ্ছে 0.1 মোল, যেহেতু ডেসিমুলার, আয়তন 1000 লিটার, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, ঠিক আছে? তো এখানে আণবিক ভর 98 ডিভাইডেড বাই 1000, এটা হিসাব করো। যদি হিসাব করলে 9.8 গ্রাম আসতেছে। কত গ্রাম আসতেছে? 9.8 গ্রাম। বুঝছি? এরপরে 100 মিলিলিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা। আবার ঘনমাত্রা আসছে, S = W × 1000 ডিভাইডেড বাই B × M, এটাই সূত্র। সো এটাই আমরা বসাইলাম। তো W × 1000, W কত? W হচ্ছে আমাদের এখানে 5 গ্রাম, ঠিক আছে? সো 5 গ্রাম, 5 × 1000, B × M, 100 মিলিলিটার, 100 × M কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের M জানি হচ্ছে আমরা 40, তো এটা হিসাবে বসাও। 40 কত আসে দেখো? এটা আসতেছে হচ্ছে আমাদের 5 × 1000, 5 × 1000 ডিভাইডেড বাই 100 × 40, সো এটা আসতেছে আমাদের 5/4, মানে হচ্ছে 1.25 মোল, ঠিক আছে? তো এইগুলা ইজি, দেখছো? এই যে ঘনমাত্রা,
এই যে ওইগুলা জানলেই তো আমাদের আনসারগুলো টাসটাসি করে বের হয়ে চলে আসতেছে। সো এগুলা ইজি কিন্তু ভাইয়া, ওইভাবে তোমরা পড়লেই হয়ে যাইতেছে, ঠিক আছে, বুঝছি। সো ওই যে সিকিউ পার্টটা পড়াইছি না, ওইটাতেই হচ্ছে আমাদের এমসিকিউটা প্রায় মানে 99% ক্লিয়ার হয়ে গেছে। এখন জাস্ট একটু একটু আমরা জাস্ট দেখতেছি, এরকম মনে করতে পারো, বুঝছি। ওকে, ব্লু ভিট্রিওলের কেলাস পানির সংযুতি কত? দেখো, ব্লু ভিট্রিওলের সংকেত হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি। সো এইটার টোটাল আণবিক ভর কত? এটার টোটাল আণবিক ভর হচ্ছে, তুমি বের করো, কপার হচ্ছে 63 প্লাস সালফার হচ্ছে 32, অক্সিজেনের পারমাণবিক ভর 16, 4টা অক্সিজেন আছে, 4 দিয়ে গুণ দাও, পরে প্লাস 5 আছে, দেন এটা পুরো পানি আমরা যদি ধরে ফেলি তাহলে পানির ভর হচ্ছে 18, পানির আণবিক ভর 18, এটার দ্বারা গুণ দিয়ে দিলে এটার টোটাল হিসাব করলে আমাদের কপার সালফেটের আণবিক ভর আসবে। তুমি চাইলে হাইড্রোজেন অক্সিজেনের ভর আলাদা আলাদা বের করে 5 দিয়ে গুণ দিলেও পারবা, বাট এখানে 5 অণু পানি আছে, পানির আণবিক ভর 18, 5 দিয়ে ডিরেক্ট গুণ দিলে সমস্যা নাই, ঠিক আছে। সো এটাও দিয়ে হিসাব করি আমাদের আসবে কত আসছে? 219 গ্রাম আসছে। এম এর মান কত আসছে? 219, বুঝছি। ওকে, 63, আচ্ছা এখানে হয় নাই একটা জিনিস, 63 প্লাস 32, সো এটা 249 গ্রাম আসছে। কত গ্রাম আসছে? 249 গ্রাম। সো এই যে ব্লু ভিট্রিওলের আণবিক ভর আসছে 249 গ্রাম, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের যৌগের আণবিক ভরটা, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের যৌগের আণবিক ভরটা, ঠিক আছে, যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর যেটা আছে ওইটা। সো আমাদেরকে বলছে ব্লু ভিট্রিওলে কেলাস পানির সংযুক্তি কত, তাহলে কেলাস পানির সংযুক্তি কি হবে? কেলাস পানি আমরা নিই মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা। সো এখানে কেলাস পানি যৌগ হিসেবে কাজ করতেছে। সম্পূর্ণ কেলাস পানি কতটুকু আছে দেখো, H2O এর পানির ভর হচ্ছে 18, এবং এখানে কেলাস পানি কয়টা আছে? 5টা আছে, 5 দিয়ে গুণ দিবা, নিচে হচ্ছে টোটাল যে যৌগটা আছে যৌগের আণবিক ভর। সো এটা হচ্ছে এখানে হিসাব, ঠিক আছে। এটা দিয়ে হিসাব করো কত আসে, 18 ইন্টু 5 ডিভাইডেড বাই 249, সো এটা আসতেছে 0.36। আচ্ছা, ইন্টু 100% দিলাম না, যে শতকরা যদি বের করতেছি 100% তো গুণ দেওয়া লাগবে, এটা থেকে 36% আসতেছে। কত পার্সেন্ট আসতেছে? 36%, এটাই আনসার, বুঝছি। ওকে, এইভাবে এইগুলা বের করে শতকরা সংযুতি তো এমনিতেই জানো। তো ইপসম লবণে যদি পানির শতকরা সংযুতি বের করতে বলে পারবা না? অবশ্যই পারবা, এইভাবেই তো করে। ওকে, 250 মিলিলিটার 0.1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতির জন্য নিজের কোন পরিমাণটি প্রয়োজন, মানে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন, ডাব্লিউ বের করবা SBM বাই 1000। কত ইজি একটা সূত্র, এস কত? এই যে এটা এস 0.1 মোল, আয়তন কত? এই যে এটা আয়তন, এটা এস। তো আয়তন হচ্ছে 250 মিলিলিটার, আণবিক ভর কত? সোডিয়াম কার্বনেটের 106 ডিভাইডেড বাই 1000 আছে, এটা হিসাব করলেই তো আনসার পেয়ে যাইতেছি। তো 0.1 ইন্টু 250 ইন্টু 106 ডিভাইডেড বাই 1000, তো এটা কত আসতেছে? 2.65 গ্রাম আসতেছে, এটা আনসার, ঠিক আছে। এরপরে H3PO4 এর আণবিক সংকেত কত? ফসফরিক অ্যাসিডের একটা অনু, আচ্ছা H3PO4 মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, এটা জানি। তাহলে ফসফরিক অ্যাসিডের একটা অনুকে বোঝায়, ঠিক আছে। 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অণু নির্দেশ করে, এটাও ঠিক আছে। এখানে 1 মোল ফসফরিক অ্যাসিড আছে, তো ওইটাতে অণুর সংখ্যা কত হবে? এতটি হবে, অ্যাভোগাড্রোর সংখ্যাটা হবে, 1 মোল আছে। 1 মোল পরিমাণকে বুঝে, অবশ্যই এখানে সামনে তো জাস্ট কোনো কিছু নাই, 1 আছে, 2 যদি থাকতো এখানে সেটা 2 মোল বুঝাইতো। এটা হচ্ছে H3PO4 জাস্ট আছে, ওইটা 1 মোল পরিমাণকে বোঝায়। এটা আনসার হচ্ছে 1 2 3। এটা আনসার কি? এটা আনসার হচ্ছে 1 2 3। ও আচ্ছা, এখানে একটা সরি আছে, এটা ফসফরিক অ্যাসিডের একটা অণু না, এটা এটা যে একটা ফসফরিক অ্যাসিড, 1 মোল ফসফরিক অ্যাসিড, একটা অণু না। এই 1 মোলে তো এতটা অণু থাকে, ঠিক আছে। এটা ফসফরিক অ্যাসিডের একটা অণু না, এই ফসফরিক অ্যাসিডে এটা 1 মোল ফসফরিক অ্যাসিড, এটাতে এতটা অণু থাকে, এটা একটা অণু না। সো দেখো, এটা কিন্তু কমন মিস্টেক, অনেকে এটা বুঝে আনসার দাগিয়ে ফেলতে পারে। আমারও পরীক্ষা আসলে আমি এটা দাগিয়ে ফেলতাম এবং এটাতে মার্কস পাইতাম না, আমি খেয়াল করতাম না। সো একটা অণু না, অনেক সময় মনে হয় এটা অণু মানে এটাই অণু, পুরোটা অণু, আসলে অণু না, এটা 1 মোল অণু। এটা কি? এটা হচ্ছে 1 মোল অণু, 1 মোল ফসফরিক অ্যাসিড অণু। 1 মোলে দেখে এতটা অণু, দ্যাট মিন্স এটার মধ্যে এতটাই অণু আছে। এটা আনসার ভুল, আনসার হবে 2 ও 3। আনসার কি হবে? আনসার হবে 2 ও 3, বুঝছি। ওকে, এরপরে বলছে এত এটার মানে কত গ্রাম দ্রবণ রয়েছে, ডাব্লিউ হিসাব করে বের করতে পারবা।
এটা সেম ভাবে আরেকটা মেবি করছি, এটা পারবা, সেম এটা করছি, ডাব্লিউ জাস্ট বের করবা। সো এটা 7.95 আসতে পারে, 7.95 দেখাই দিও। এরপরেরটা দেখি, 2 মোল অ্যালুমিনিয়াম কার্বনকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত মোল প্রয়োজন? 2 মোল অ্যালুমিনিয়াম কার্বনেটকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কি কত মোল প্রয়োজন? এটা তো প্রশ্নে ভুল লিখে বলছে। 2 মোল কত মোল HCl প্রয়োজন, এটা বলছে কত মোল HCl প্রয়োজন। আমরা জানি 2 মোল অ্যালুমিনিয়াম কার্বনেটকে বিক্রিয়াটা লিখি, দেখো Al2CO3 কার সাথে বিক্রিয়া করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা AlCl3, এটা আমরা জানি। অ্যালুমিনিয়াম দুইটা আছে, এটার সামনে 2 দেওয়া লাগবে, ক্লোরিন হয়ে যাবে 6টা, এটার সামনে 6 দিব। বাকি বিক্রিয়া তার মতোই হবে, কার্বনের থেকে কার্বন ডাই অক্সাইড পাবা, একটা অক্সিজেন বেঁচে থাকবে এবং এখানে 6টা হাইড্রোজেন, দ্যাট মিনস 3 অণু পানি পাবা। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। এটাতে এটাতে একটু 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 সমস্যা করে ফেলছি, সেটা হচ্ছে এটা ভুল লিখছে, ও L2CO3 না L2O3, বুঝছো? এটা হচ্ছে L2O3, সে ভুল লিখছে আমাদের টাইপিস্টটা, এটা একটু ভুল করে ফেলছে। এমনি তো ও ভুল করে না, সেজন্য কোনো কিছু বলতেছি না, ও ফার্স্ট মেবি ভুল করে ফেলছে, যে 3টা অক্সিজেন আছে 3 অণু পানি পাবা। এটা বুঝেই যাইতেছে, দেখো 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, দ্যাট মিনস 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম অ্যাসিডকে প্রশমিত করতে কত মোল প্রয়োজন? 2 × 8 6 12। এরকম একটা আমি আগেও করছিলাম। এনএলআর এর সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? দেখো এনএলআর মানে হচ্ছে 99.99% হচ্ছে বিশুদ্ধ, এরকম এত বিশুদ্ধ। আমি একটু আগে আপডেটটা দেখছি গুগলে, যেটা পাইলাম, বইয়ে মেবি 99% লেখা বা এত পার্সেন্ট লিখতে পারে বিশুদ্ধ, 99.99% হচ্ছে বিশুদ্ধ এনএলআর। ঠিক আছে? অনেক সময় 99% বিশুদ্ধ বলে, 99% যদি বিশুদ্ধ বলে, এত যদি বিশুদ্ধ বলে, তাহলে ভেজাল কত থাকবে? বাকি 1%, এই যে 1% ভেজাল থাকতে পারে হাইয়েস্ট। যত কম তত ভেজাল লাগে, যত কম ভেজাল ততটাই আনসার। 500 মিলিলিটার 1% ভেজাল, ওইটাই। আর 99% বিশুদ্ধ, এটাই এনএলআর, এইভাবেও বলতে পারো। 500 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড অণুর এসটিপিতে মূল সংখ্যা কত ভাইয়া? মূল সংখ্যা n সমান কি ভাইয়া? S × B। ঠিক আছে? তো এটা তো S দেওয়া নাই, এই 500 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে মূল সংখ্যা বের করতে বলছে। আচ্ছা, সো এখানে আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হয়? 22.4 লিটার। কত লিটার? 22.4 লিটার। এটা আমরা জানি, এই 4 লিটার, এটাকে যদি মিলিলিটারে নেই, এটাকে লিটার থেকে যদি মিলিলিটারে নেই, 1000 দিয়ে গুণ দেওয়া লাগে, সেখান থেকে পাবো 22,400 মিলিলিটার। এটাকে আমরা বুঝছি, বিকজ আমরা জানি মিলিলিটার থেকে লিটারে নিতে হইলে, লিটার থেকে মিলিলিটারে নিতে হইলে 1000 দিয়ে গুণ দেওয়া লাগে। সো এটা থেকে কি পাইতেছি? 22,400 মিলিলিটার। কত পাইলাম ভাইয়া? 22,400 মিলিলিটার। কত পাইছি? 22,400 মিলিলিটার। তো আমাদের বলছে এটাতে মূল সংখ্যা বের করো, এসটিপিতে এটার মূল সংখ্যা কত? এসটিপিতে মূল সংখ্যা কত? সো এসটিপিতে মূল সংখ্যা বের করবা না, তো বের করো। তো 22,400 মিলিলিটার CO2 এর মূল সংখ্যা হচ্ছে 1 মোল। ভালো করে বুঝছি, তাহলে 1 মিলিলিটারের জন্য কত আসবে? 1/22,400। ভালো করে বুঝো, এখানে 500 মিলিলিটার আছে, 500 মিলিলিটারের জন্য কত হবে? মিলিলিটারে করতেছি কজ এখানে 500 মিলিলিটার দেওয়ার জন্য এটাকে লিটার থেকে মিলিলিটার এনেছি। কত? এটা হিসাব করলে যেটা আসবে এটাই অত মোল। 500 ডিভাইডেড বাই 22,400, তো এটা আসতেছে 0.02 এটা 2 মোল। ঠিক আছে, বুঝছি। সো এর পরেরটাতে কি বলছে? 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড 20 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটানো হলে উদ্দীপকে উল্লেখিত হাইড্রোক্লোরিক অ্যাসিডের মূল সংখ্যা কত? আচ্ছা, আমরা দেখি এই 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড 20 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করছে। আমরা দেখি 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডের মূল সংখ্যা কত? হ্যাঁ, বা 20 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে না। আচ্ছা, তো বলছে উদ্দীপকে উল্লেখিত HCl এর মূল সংখ্যা বের করতে, HCl এর মূল সংখ্যা বের করতে। সো আমরা এটাতে ভালো করেই দেখছি যে বিক্রিয়া এরকম থাকে, Al2O3 প্লাস 6HCl, ঠিক আছে, এরকম থাকে না, সমান AlCl3, মানে 2AlCl3 প্লাস 3H2, এরকম মেবি থাকে। সো ভালো করে দেখো, 1 মোল
1 মোল Al2O3 বিক্রিয়া করে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে? 6 মোল হাইড্রোক্লোরিক, 6 মোল HCl এর সাথে। ভালো করে বুঝো, 6 মোল HCl। বা আমরা ইয়েতে করতে পারি যে গ্রাম দিয়ে, দেখো এটার পারমাণবিক বর্গ, আণবিক বর্গ আমরা সিকিউতে যেইভাবে করতেছি এইভাবে করি। অ্যালুমিনিয়াম হচ্ছে 27, 27 ইন্টু 2 প্লাস অক্সিজেন 16, 16 ইন্টু 3। সো এটার আণবিক ভর 102। এই যে 6 ইন্টু হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 36.5। তো এটার আণবিক ভর হচ্ছে 219। তো আমরা দেখতেছি 102 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করে 219 গ্রাম HCl এর সাথে। 1 গ্রাম করবে 219 ডিভাইডেড বাই 102 গ্রাম HCl এর সাথে। এখানে 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়েছে, তাহলে 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করবে 219 ডিভাইডেড বাই 102, আর এই 20 গ্রামটা গুণ হবে, ঠিক আছে? তো এটা যদি হিসাব করো কত আসবে দেখো, 219 ইন্টু 20 ভাগ 102। তো এইটা আসতেছে তোমার 42.94। কত আসতেছে? 42.94। তো 42.94 গ্রাম আসছে। কত গ্রাম আসছে? 42.94 গ্রাম HCl এর সাথে। মানে এই 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 20 গ্রাম HCl এর মধ্যে বিক্রিয়া ঘটানো হলে উদ্দীপকে উল্লেখিত HCl এর মূল সংখ্যা কত? সরি, এটা হুদাই এটা ঝামেলা করছি। সো আমরা দেখতেছি, দেখো আচ্ছা এটা বের করছি। তো এই দুটো যদি বিক্রিয়া করে, এখানে লিমিটিং বিক্রিয়া কোনটা হবে? সো দেখতেছি 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করে 42 গ্রাম মানে HCl এর সাথে, বাট এখানে 20 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। দ্যাট মিন্স এই 20 গ্রাম বিক্রিয়াতে কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। বিক্রিয়াতে কি হবে? নিঃশেষ হয়ে যাবে। এটা লিমিটিং বিক্রিয়ক। এটা যেহেতু লিমিটিং বিক্রিয়ক আসছে, দ্যাট মিন্স এটাকে হচ্ছে আমরা লিখতে পারবো HCl এর মূল সংখ্যা কত। এই 20 গ্রামের মূল সংখ্যা কত আমরা জানি। HCl এর মূল বের করবো, তাহলে মূল W/m। তো W আছে এখানে 20 গ্রাম, আর এটা আণবিক ভর 36.5 HCl এর আমরা ভালো করে জানি। ফিরে হিসাব করলেই তো হয়ে যায়। 20 ভাগ 34.5, এটা আসতেছে 0.54 বা 55 আসছে। এন্ড দেন 20 গ্রাম অ্যালুমিনিয়াম 20 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করানো হলে উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে HCl লিমিটিং বিয়োগ এই মাত্র পাইছি, ঠিক আছে? আর এত অ্যালুমিনিয়াম অবশিষ্ট থাকে কিনা এটা আমরা একটু দেখি। এটা থেকেই দেখে ফেলি, দেখো আগেরটা থেকেই দেখে ফেলি, ঠিক আছে? আগেরটা এই বিক্রিয়াটা তো করছি, এটা 102, এটা 219। আচ্ছা, Al2 বিক্রিয়াটা লিখি, Al2O3 প্লাস Al2O3 প্লাস 6HCl, এখান থেকে উৎপন্ন হয় AlCl3, কি উৎপন্ন হয়? AlCl3, 2 অনু AlCl3 প্লাস 3 অনু পানি, এরকম পাইছিলাম। সো এটাতে হচ্ছে এটা 102 মেবি, এটা হচ্ছে 102 এন্ড ওইটা হচ্ছে 219, ওইটা হচ্ছে 219, ঠিক আছে? ওকে, সো 9.315 গ্রাম অ্যালুমিনিয়াম অবশিষ্ট থাকে কিনা এটা দেখাইতে বলছে। আচ্ছা দেখি আমরা কত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট থাকে। সো 20 গ্রাম যেটা অবশিষ্ট থাকবে কিনা ওইটাকে আমরা শেষে হিসাব করবো যে কত গ্রাম অবশিষ্ট থাকে। সো 20 গ্রাম HCl থেকে কত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা দেখবো। সো এখানে পাইতেছি 219 গ্রাম HCl বিক্রিয়া করে 102 গ্রাম Al2O3 এর সাথে, এগুলো তো আমরা জানি, ঠিক আছে? 219 গ্রাম HCl বিক্রিয়া করতেছে 102 গ্রাম Al2O3 এর সাথে, বুঝছি? ওকে, তো এখানে 1 গ্রাম কি করবে? 102/219 হবে। এখানে 20 গ্রাম HCl নিতেছে, তাহলে 20 গ্রাম কি করবে? এই যে 102 আছে, এই 20 গুণ হবে 219 তো নিচে আছে। এগুলা তো ঐকিক নিয়ম জানো, এগুলা সিকিউতে আমরা অনেক বেশি করছি, তো এমসিকিউতে প্যারা হওয়ার কথা না, ঠিক আছে? ডিভাইডেড বাই 219, তো এটা আসতেছে হচ্ছে আমাদের 9.315 গ্রাম, 9.315 গ্রাম Al2O3 অবশিষ্ট থাকবে বলতেছে। আমাদের দেখতেছি 9.315 অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করবে এই 20 গ্রাম, বাট অবশিষ্ট কত থাকবে? দেখো অবশিষ্ট অ্যালুমিনিয়াম, অবশিষ্ট Al2O3, অবশিষ্ট অ্যালুমিনিয়াম কত থাকবে? অ্যালুমিনিয়াম অক্সাইড আর কি, অবশিষ্ট অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে। দেখো 20 গ্রাম নিচে বিক্রিয়াতে এত গ্রাম ব্যবহৃত হয়েছে, 20 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এত গ্রামের সাথে মাত্র বিক্রিয়া করতে পারে। তো এখানে অবশিষ্ট থাকবে কেমনে? অবশিষ্ট Al2O3 হবে তোমার এই যে এই টোটাল 20 গ্রাম Al2O3 আছে, এটা থেকে এইটা বিয়োগ দিয়ে দিব, 9.315 বিয়োগ দিয়ে দিব। তো এটা আসবে 20 মাইনাস 9.315, তো আসবে 10.685 এত গ্রাম Al2। তো এটা ভুল হইলে এটার এটা আনসার হবে। সো 1 আর 3 আনসার হবে, এটা যতটুকু বুঝতেছি, বাট এটা তো আরো করা উচিত নাকি? তো বলছে 24.38 গ্রাম AlCl3 উৎপন্ন হবে।
এটা দেখাইতে বলছে। সো আমরা লিমিটিং বিক্রিয়ক যেটা ওইটা থেকে যেটা উৎপন্ন হয় ওইটাই হচ্ছে আমাদের আসল মান। সো আমরা একটু এটা মুছে ফেলি, এটা একটু মুছে ফেলি এবং দেখি হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক কোনটা এবং এটা থেকে কতটুকু উৎপন্ন হতে পারে। ঠিক আছে, সো এক্ষেত্রে 2LCl3 না, তাহলে AlCl3 এর হচ্ছে আণবিক ভর কত? 35.5 ইন্টু 3 প্লাস 27, এটা আসতেছে 133.5, সাথে 2 আছে 2 দিয়ে গুণ দিলে এটা আসতেছে 266। এইটার হচ্ছে আণবিক ভর। তাইলে আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পাইছি, তাহলে লিমিটিং বিক্রিয়ক থেকে যতটুকু উৎপাদ পাওয়ার অতটুকুই পাই। 219 থেকে 266 গ্রাম অ্যালুমিনিয়াম Cl3 পাই। 1 গ্রাম থেকে কত পাবো? 266/219। এখানে কত গ্রাম HCl নিচে? 20 গ্রাম, তাহলে 20 গ্রাম থেকে পাবো 266 ইন্টু 20 ডিভাইডেড বাই 219। তো এটা হিসাব করলে হয়ে যাইতেছে 266 ইন্টু 20 ভাগ 219। সো এটা আসতেছে 24.38 গ্রাম। 24.38 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো 1 আর 2 ঠিক আছে, 1 আর 3 ঠিক আছে, ওইটা বল বুঝছি। উদ্দীপকে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ W = SBM/1000, W = SBM/1000। S হচ্ছে 0.5 মোল, B হচ্ছে 100 মিলিলিটার এবং M হচ্ছে ভাইয়া, M হচ্ছে আণবিক ভর। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, নিচে আছে 1000। এটা হিসাব করো, যত আছে তত আনসার। 0.5 ইন্টু 100 ইন্টু 40 ডিভাইডেড বাই 1000, সেটা আসতেছে আমাদের 2 গ্রাম আসতেছে। তো এটা ঠিক আছে, এটাই মেবি আজকের শেষ ম্যাথ। বিক্রিয়া পাত্রে প্রয়োজনীয় পরিমাণ ভিনেগার যোগ করা হলে উৎপন্ন লবণের আণবিক ভর কত? তো এটাতে ভিনেগার যুক্ত করো, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ভিনেগার মানে জানো? ভিনেগার মানে হচ্ছে আমরা জানি কোনটা? CH3COOH। ইথানোয়িক অ্যাসিড থেকে ভিনেগার আসে, তাহলে ভিনেগার মানে হচ্ছে CH3COOH। তো এখান থেকে বিক্রিয়া করো, এই দুইটা বিক্রিয়া করলে দেখো সোডিয়াম এটার সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে CH3COONA। এটাকে বলে সোডিয়াম প্রোপানয়েট, সরি সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট এটা। এরপরে এখানে আছে বাকিটা করবে। সো এখানে যে লবণটা আছে এই লবণের আণবিক ভর কত? সেখানে লবণ উৎপন্ন হয় এইটা, তো এইটার লবণের আণবিক ভর কত বের করি। কার্বন 12, হাইড্রোজেন 3টা আছে, 3 একে 3, কার্বন 12, পরে অক্সিজেন 2টা আছে, তাইলে 16 প্লাস 16ই দিয়ে দিই, প্লাস সোডিয়াম পরে। তো এই টোটাল যোগ করলে যেটা এটা আণবিক ভর। আণবিক ভর বের করা তো আর জানোই, সবগুলোর পারমাণবিক ভর বের করে যোগ দিয়ে দিছি। ঠিক আছে, তো এটা 82 আসতেছে। কত আসতেছে? 82। এটা পেয়ে গেছি আমরা যে এটার আণবিক ভর কত। কত আসছে ভাইয়া? 82। সো ভাইয়া যেটা বলতে চাইছি, দেখো এইখানে ভাইয়া আল্লাহর রহমতে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ছি দেখছো তো তোমরা, মানে যা যা প্রয়োজন সব পড়ে ফেলছি আমরা। অনেক সিকিউ, অনেক এমসিকিউ সলভ করছি। ঠিক আছে, সো মানে অনেকটুকু পড়ছি, বেসিক থেকেই সবকিছু আলোচনা করা হয়েছে অনেকটা। এবং এমসিকিউ এর ক্ষেত্রে আমরা আগে বেসিক এসিকিউ ক্লাসে পুরোপুরি এমসিকিউ সলভ হয়ে গেছে অলরেডি, এই জন্য এমসিকিউ গুলো আর ডিটেলসে বুঝাই নেই, দ্রুত সলভ করছি। সো আল্লাহর রহমতে আমাদের কেমিস্ট্রি, আমার সাথে কমেন্টে লিখো, এই কমেন্টে লিখো কেমিস্ট্রি চ্যাপ্টার 6 কমপ্লিট। কেমিস্ট্রি চ্যাপ্টার 6 একদম কমপ্লিট। ঠিক আছে, কমপ্লিট। দ্যাট মিনস এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ পরীক্ষায় আসে এবং এই সিকিউটা তুমি আনসার করতে পারবা ইনশাল্লাহ। বুকে হাত রেখে বলো এটা পারবা, আসলেই পারবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তোমাদেরকে যতটুকু দেওয়ার দিলাম, এবার তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে ফুল ধারণা হয়ে গেছে। তোমরা টেস্ট পেপার বের করে অ্যাটলিস্ট এই চ্যাপ্টার থেকে 20+ সিকিউ সলভ করবা এবং এই চ্যাপ্টারের যতটা এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ সলভ করবা। ঠিক আছে, এটা করো ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস আমি সিকিউ দাগাইতেছি আস্তে আস্তে। সো এটার হচ্ছে দাগানো একটা পিডিএফও পাইতে পারো কয়েকদিন পরে। দাগানো বলতে কোন কোন বোর্ডগুলা পড়বা, শুধু বোর্ডগুলোর নাম থাকবে। তো এটা পাইতে পারো ইনশাল্লাহ, যদি পাও, পাইলে তো পাইলা। তো সামনে দেখা হবে। এই ক্লাস তো শেষ, আমাদের চ্যাপ্টার 6 শেষ। নেক্সটে আমার ক্লাস আছে হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 11। সো ওইটার স্লাইড রেডি করে আমি পড়াবো। আপাতত ভালো থাকো, আজকে এতটুকু ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।